আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বরাবর যেভাবে বক্তব্য দেয় আজকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, কারণ এত মানুষের ফোন রিসিভ করা, কথা বলা, গলায় শক্তি নাই, এমনকি বলতে পারেন যে তুই মারিও উইক হয়ে গেছে, কথা বলা খুব কষ্ট। আমি অনুরোধ করবো যে আমাদের আশপাশের গলি গলি যারা আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, সবাই একটু সামনে আজকে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসক হিটলার মুসলিনের চেয়েও ঘৃণিত স্বৈর শাসক শেখ হাসিনার পতন যেই ছাত্র জনতা দেশের সাধারণ মানুষ ঘটিয়েছে, প্রথমে আমি সেই বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে, বিশেষ করে তারা যখন শেখ হাসিনার নির্দেশ, গুলির নির্দেশ অমান্য করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন, তখন গণ আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যুগে যুগে কালে কালে যে সমস্ত সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক যারা গণমানুষের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনেও আপনারা দেখবেন যে ফুটপাতের হকার, আপনার সাধারণ পথচারী, সাধারণ শ্রমিক, অসংখ্য মানুষ কিন্তু ছাত্রদের পাশাপাশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মৃত্যুবরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী প্রায় 4 শতাধিক আমাদের ভাই এবং বোনেরা শহীদ হয়েছে। আমার ধারণা সেই সংখ্যা আরো অনেক, এবং এখনো চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা যাচ্ছে। কাজে আমাদের সেই বীর শহীদদেরকে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্য যে যেখানে আছেন আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। তার আগে সুশৃঙ্খল ভাবে আপনারা অলিগলি থেকে সামনে এসে একটু দাঁড়ান, আপনারা সোজাভাবে পরস্পর একটু সুন্দরভাবে দাঁড়ান। আমরা আমাদের এই শহীদদের স্মরণে আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা 1 মিনিট নীরবতা পালন করতে চাই। এই আপনার দাঁড়ান না, কথা বলে না, কথা বলে না। এই মোবাইল পিছনে ভাই একটু আড্ডা দাও ভাই, পিছনে নামায়েন ভাই, পিছনে কেউ ভাই আড্ডা চাপান না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বীর শহীদদের প্রতি, দ্বিতীয় মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে আজকে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে 2-1টি কথা বলতে চাই। প্রথমত, আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় করেছি, একত্রে মনোজাত করেছি জেলখানাতেও। ওনারা যদি একটা কথা আল্লাহর কাছে পরিষ্কার ভাবে বলেছে, আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনার আমার আমাদের সকলের দোয়া, হয়তো কার দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলে এই প্রাচীর শক্তি পতন ঘটানো সম্ভব হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে। 18 সালে এই কারচুপির নির্বাচনের সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে। 24 সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই প্রাচীর শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বলা হটানো যাবে না। কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায় দুনিয়ার মায়, দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায় বাংলাদেশের মায় করে দিয়েছে।
সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে, তাহলে বিভিন্ন অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্স, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন বিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ফান্ড থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে, একটা নৈরাজ্য চলছে। কেন আমরা এই বিপ্লব করেছি? এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করেছি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপতি কামাবেন, একজন ব্যবসায়ীরা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এদিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো এক শিকার করেছি, এত রক্ত দিয়েছি, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন, আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে পরিষদ জানেন তো, এলাকার লোক লঞ্চটা দখল হয়ে যাচ্ছে, এইবার খাবে এক গ্রুপ, খেয়া যায় ওইবার খাবে আরেক গ্রুপ, অলরেডি ভাগ বাজার উৎপাদন শুরু হয়ে গেছে। যেতে রাজনীতি কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নচ্ছাদ করতে চায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফাঁসির শক্তির লেজুর বৃদ্ধি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল। আগেই আন্তর্জাতিক ভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি কোন বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এইরকম একটা কোনো গণবিরোধী বাহিনী, কোন বাহিনী আইনা ঘর করে তৈরি না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমরা আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি। তাই আমি আজকে এই সমাবেশ আমি আগেই বলেছি, আমি জ্বালানি বক্তব্য রাখবো না, কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ, আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে
দেওয়ার জন্য অনতিবিলম্বে কাজ শুরু করবেন এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে, দখল করছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন, আগামীতে ওরা শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট এবং দখলদার হবে। কাজেই আমরা বারবার বলেছি, সেই রক্তবান ত্যাগের মধ্যে দিয়ে দখলদারদেরকে আমরা হটিয়েছি, আর যেন কোনো দখলদার তৈরি না হয়। ওই যে দেখেন মাথায় রক্ত ব্যান্ডিজ বাঁধা দাঁড়িয়ে রয়েছে, তারা মঞ্চে নেতা হতে আসে নাই, তারা বক্তৃতা দিতে আসে নাই, রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে, কারণ তারা একটা ভালো সমাজ চায়, ভালো রাষ্ট্র চায়, দেশটা ভালো চলুক, দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক, নাগরিক অধিকার থাকুক, এইটাই তাদের প্রত্যাশা। আরো আছে কয়েকজন আমার সাথে দেখা করছে, গুলিবিদ্ধ হয়েছে, আমি সময় দিতে পারি নাই। আমি অনেক ব্যক্তিগত ভাবেও অনেকে কথা বলতে চেয়েছেন, সেটা খারাপ থাকার পরে সময় দিতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এত ত্যাগ, ডেডিকেশন, আপনাদের সাথে মন মনে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে, দেখা করতে পারলে ভালো লাগবে। অবশ্যই দু একদিন পরে একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেবো। আজকে আমরা যেটা বলছিলাম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধরেন আপনি দেখছেন গ্রুপের মালিক সালমান কোম্পানি কিংবা এসালন কিংবা বসুন্ধরা, এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় নয়, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুচির একটা বিষয় আছে। এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি, লুটপাট, ভূমিদস্যুতা করে, রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই। কোন কলকারখানা, মিল, ফ্যাক্টরি ভাঙচুর করার, অগ্নিসংযোগ করার অধিকার কারো নাই। এইটা কারা করছেন আমরা ভালো করেই জানি। আপনারা আমাদের বিপ্লবকে রক্ষা করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। তাই আমরা আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে, নিঃশর্ত ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা, রাত্র 1টার থেকে শুনে রামদানি আর দৌড়াদৌড়ি করতেছে দুই গ্রুপ। এরা কারা? এরা কোথা থেকে আসছে? মিরপুরে ডাকাত করে, উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসব শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা, দুর্ধর্ষ অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছে, জেলে সংঘাত হচ্ছে, জেল থেকে দূরে অপরাধীরা বের হয়ে যায়, সমাজের কি ভালো হবে? তাই কাজে কারাগার ভেঙে বের হবে, এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না। এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে, হস্তানি করবে, তাদেরকে সমর্থন করা যাবে না। তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি। আজকে যে সুকুমার বড়ুয়া স্যার, লতিফ মাসুম স্যার এখানে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুইজনে আমার পিতৃতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত স্নেহ করেন, সবসময় দেখা হলে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয়। আজকে তার বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিলেন, তিনি যেটা বলেছেন, আজকে তিনি এই সমাবেশে এসেছেন। তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আমি অন্ধভাবে বলে দিতে পারি, এই হামলা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এইটি কোন বিপ্লবীরা করে নাই। এটা স্পষ্ট ভাবে একটা ষড়যন্ত্র, এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে ব্যাপক বিপ্লবে পরিণত করার জন্য, আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, বর্ণ, মত, মত নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতার
স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা খসড়া করে জাতির সামনে বললে আমাদের এই কাজগুলো করতে হবে, আমাদের এই সময়টা প্রয়োজন, সেই সময়টাকে আমরা দেব না? অবশ্যই দেব। তাদেরকে তো আমরা সমর্থন নিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতা বসে, আপনি কি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে, তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত, নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারোর মুখোপেক্ষি যেন থাকতে না হয়। তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কার ভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন, তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে। আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে এই প্রাতিষ্ঠা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? প্রাতিষ্ঠের দোষরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে